শুভ সন্ধ্যা। আজ আমরা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে একটা খুব আঠোরভাবে ঘরোয়া আঙ্গিকে সূর্য মিলনের সবাই মিলিত হয়েছি গুরুদেবকে সম্মান শ্রদ্ধা জানানোর জন্য। গুরুদেব একজন বিশ্বজনীন ব্যক্তিত্ব। গুরুদেবকে সম্মান জানানোর জন্য আমরা যেটাই করব সেটাই কম পড়ে যায়। সুতরাং আতিশয্যটা কতটা হলো না হলো সেটা বোধহয় খুব একটা গুরুত্ব রাখে না। অন্তরে শ্রদ্ধা এবং তাকে অনুভব করাটাই হচ্ছে কিন্তু আজকের আমাদের অনুষ্ঠানের সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। এবং এই কাজটি সুমধুরভাবে সমাপন করবার জন্য আমাদের সূর্য মেলোডির শিল্পীরা আজকে বদ্ধপরিকর, এবং তার সঙ্গে আজকের আমাদের যন্ত্রানুষঙ্গ শিল্পী এবং আমাদের সঞ্চালক সবাই কিন্তু আজকে গুরুদেবের সম্মানে আমাদের সমস্ত ক্রিয়াকর্মকে একদিকে ফেলে রেখে কর্মকাণ্ডকে অন্যদিকে সরিয়ে রেখে উপস্থিত হয়েছি আজ শুধু রবি পূজা সার্থক করার জন্য। শুভ সন্ধ্যা। ধন্যবাদ সূর্য এবং সূর্য মেলোডির সমস্ত ছাত্রছাত্রীদের। শিলাইদহভাবে আপনি ওদের, জোড়াসাঁকোভাবে আপনি এদের। বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নয়, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ফ্রেঞ্চে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তাঁর। বক্তৃতার মাঝে হঠাৎ যখন আপনি মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তাঁর। নতুন বৌঠান কি কখনো ভেবেছিল আপনি তাঁর? রানু, রবীন্দ্রনাথ, আপনি কি কার? সেই প্রশ্নের উত্তর বাঙালি আজও পায় না। দাদামশাই ভাবেন আপনি পয়ার ছন্দের রচয়িতা, আপনি তাঁর। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তাঁর। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে তার ঘৃণা, আপনি তাঁর। ভীরু কিশোরী যে মুখ ফুটে কিছু বলতে পারেনি, কিন্তু চিপ ফুটে লিখে দিয়ে গেছে, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ধরবো তারে, রাখবো তারে সাথে। সেভাবে আপনি তার। কফি হাউসের আগে তরুণ টেবিল চ্যাপটি ঘোষণা করে আপনি আসলে মাত্রা ভিত্তিক। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহ রবীন্দ্রনাথের সাথে, জোড়াসাঁকো রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথের সাথে, জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাইয়ের রবীন্দ্রনাথের সাথে, বাবার রবীন্দ্রনাথের, ভীরু কিশোরী রবীন্দ্রনাথের সাথে রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায়। সেই দিনটি 25শে বৈশাখ। সেই 25শে বৈশাখ আমরা আজকাল মাসাদিক কাল ধরে, কেন বলবো, সারা বছর ধরেই আমরা পালন করি। যে কোনো দিনই আমরা গুরুদেবের জন্মদিন হিসেবে পালন করতে পারি, এবং ওনার নিজেরও তাতে আপত্তি ছিল না। এই নিয়ে পরে একটা কথা বলবো আপনাদের। সঙ্গীত কেবল চিত্র বিনোদনের উপকরণ নয়, তা আমাদের মনে সুর বেঁধে দেয়, জীবনকে একটু অভাবনীয় সৌন্দর্য দান করে। তাই দরদি ও মনুষ্য শ্রোতা রবীন্দ্রসঙ্গীতের গভীরে আবিষ্কার করেন সূক্ষ্ম অন্তর্বয়নের কারুকাজ, যা পূজা, প্রেম এবং প্রকৃতির ত্রিধারা থেকে উপচিত হয়ে বহুদা বিস্তারে ছড়িয়ে যায়। আসুন আমরা প্রথমেই শ্রীমতী মৈত্রী ঘোষের কণ্ঠে শুনে নিই প্রেম পর্যায়ের একটি গান, বাজিল কাহার বিনা। আমার
পরবর্তী গান যেটা সেদি এখানে চয়ন করেছেন আপনাদের জন্যে রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায় থেকে। আসুন আমরা একটি গান এখন শুনে নেব মীনাক্ষীর কণ্ঠে। কবি রোগশয্যায় যখন সাহিত্য তখন তার রসিকতা কিন্তু এক বিন্দু কমেনি। আর সেই সময় কবির দেখাশোনার ভার পড়েছিল নাতনি নন্দিতার উপর। আলোকিতাকে দেখে আমার সেই কথাটাই মনে পড়ল। একবার নন্দিতা কবিকে খুব বেশ কড়া শাসনেই রাখতেন। তাই জন্যে কবি লিখছেন, কখনো সাজায় ধূপ, কখনো বা মাল্য, গ্ল্যাক্স ধারায় দেহে
এনে দেয় বাল্য। সরিষার তেলে দেহ দেয় কষে মাজিয়া, নিয়মের ত্রুটি হলে করে ঘোর কাজিয়া। কোথা থেকে নেমে আসে বকুনির ঝাপটার, তর্জনী তুলে বলে ডেকে দেব ডাক্তার। এই মতো বেঁচে আছি আরামে ও ব্যারামে, যেন বাগদাদে কোনো নবাবের হারেমে। এই নন্দিতাকে নিয়ে কবি এরকম একটা ছড়া লিখে ফেললেন রোগশয্যায় শুয়ে। তা আমাদের নন্দিতা আলোকিতা আপনাদের কাছে এখন একটি বর্ষাকাল। রবীন্দ্রনাথ এসছেন দাদা মেজদাদা সত্যেন্দ্রনাথের কাছে। সত্যেন্দ্রনাথ তখন রয়েছেন নাসিকে, তিনি এখানকার অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে তখন কর্মরত। কিন্তু এসেই রবীন্দ্রনাথের মন খারাপ হয়ে গেল, কারণ ভাইপো সুরেন সেখানে উপস্থিত নেই। সেই দুঃখে রবীন্দ্রনাথ ভাইপোকে একটা চিঠি লিখে ফেললেন। যে চিঠিটি নাসিক হইতে ঘোড়ার পত্র নামে विख्यात है। कलकत्ता में चला गया उन्हें सूरेन बाबू मेरा, सूरेन बाबू आसम बाबू सकल बाबू का शेरा। कूड़ा साहब को कायबो ने ही पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना, ये तो नहीं अच्छा। टपाल टपाल कहाँ टपाल रे, कपाल हमारा मंदो, सकाल बेलाते नहीं मिलता, टपाल की नाम बंदो। घर को जाके काय को बाबा तुमसे हमसे फरकत,
2-4 कलम लिख दोगे, इसमें क्या है फर्क? प्रवास के एक सीमा पर हम बैठ गया छी अगला, छुड़ी बाबू के वास्ते आँख से बहुत पानी निकला। सर्वदा मन केमन करता, केंदे उठता हृदय, भात खाता स्कूल जाता, सूरन बाबू निर्दय। मन का दुख के हू हू करके जो आँख से निकले पानी, असंपूर्ण लगते काने बांग्ला को जमानी। मेरा ऊपर जुलूम करता तेरी बहन बाई, की करेगा उठाए जाऊंगा भेबे नहीं पाए। बहुत जोर से गाल टिपता, दोनों उंगली देके बिलाती एक पैनी बजना बजाता थे के। कभी कभी निकट आके होंठ में चिमटी काटता, कांची लेकर कुकड़ा चूल गुलो सब छटता। जॉर्ज सब कुछ बोलता नहीं, रुखा करबे केडा, कहाँ गए रे जॉर्ज साहब की बेटा। गाड़ी चढ़ के लाठी पर के तुम तो जाता मुश्किल, छोटे नाके चिमटी खाके हमरा बहुत मुश्किल। यदि के अगर पार्टी होता खेलने को भी जाता, जिम खाना में हिमटिम और थोड़ा बिस्किट खाता। तुम छड़ा कोई ना समझे हमारा दूर हंसता, बहन तेरी बेहूद मेरी खिलखिल करके हंसता। चिट्ठी लिखियो माँ के दियो बहुत बहुत सलाम, आजकेर मतो बाबा तबे विदाय होके गेलाम। এটা রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছিলেন নাসিকে বসে। চলো এবার আমরা একবার জোরে হাততালি দিয়ে অর্পণ গান প্রহসন কাব্যে ভূমিকাতে এইভাবে লিখেছেন, ধূমকেতু মাঝে মাঝে হাসির ঝাঁটায় দুলোক ঝাঁটিয়ে নিয়ে কৌতুক পাঠায়। বিস্তীর্ণ সূর্যের সভা তড়িতে পাড়ায়, পরিহাস ছটা দেয় সুদূরে হারায়। সৌর বিদূষক পায় ছুটি। তো আমার এই গানের সঙ্গে তো আর কৌতুক করার উপায় নেই, আমি ছুটি নিলাম। আমরা শুনি সবাই মিলে উৎপলাদের গান। কোন খেলা যে খেলবো ভাবি খুশে সেই কথাটাই, কোন খেলা যে খেলবো ভাবি খুশে সেই কথাটাই, কোন খেলা যে খেলবো তোমার আপন খেলার সাথে বলো তাহলে
সেই কথাটাই ওই খেলাতে খেলবো। আমরা এরপরে শুনব শ্রুতি কৃষ্ণা গাঙ্গুলির কণ্ঠে একটি পূজা পর্যায়ের গান কাঁদালে তুমি মরে। রবীন্দ্রনাথের এটি অনুগল্পের মতন প্রায়। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত যে সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ মেয়েটির নাম সুহাসিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে। এখন ছোটটি অর্থাৎ সুভাষিনী পিতামাতার নীরব হৃদয় বাড়ির ভেতর বিরাজ করিতেছে। আসুন শুনে নি পূজা পর্যায়ের একটি গান শ্রুতি কৃষ্ণা গাঙ্গুলির কণ্ঠে। কাঁদালে তুমি মোরে ভালোবাসারি গায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি গায়ে, কাঁদালে তুমি তোমার
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। সারা জীবনে মুক্তিরই সাধনা করে গেছে। সেটা মোহ হোক, লোভ হোক, দারিদ্র্য হোক, সব কিছু থেকে মুক্তির সাধনাই তিনি করেছেন। এবং এই মুক্তি নামেই ওনার দুটো কবিতা আছে। আমাদের পরের গানটি যেটি শ্রীমতী মিঠু শীল আপনাদের শোনাবেন, সেটাও আমার মুক্তি আলোয় আলো। একটি মুক্তি কবিতা আপনাদের সামনে আমি পরিবেশন করব। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়,
অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার তোমারই অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণ গন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জ্বালায় তুলিবে আলো তোমারই শিখায় তোমার মন্দির মাঝে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার, যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তারই মাঝখানে। মোহমোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। আসুন শুনে নি শ্রীমতী মিঠুশীলের কণ্ঠে আমার মুক্তি আলোয় আলোয়। এবার আমাদের শিল্পী আদিত্য ধর, এটা কিন্তু খুব অদ্ভুত। আদিত্য হচ্ছে নিজ গৃহে অতিথি শিল্পী, সেই জন্য একবার জোরে হচ্ছে হাততালি হোক, এটা কিন্তু খুব কম দেখা যায়। রবীন্দ্রনাথ মূলত ইন্দিরা দেবীকে এছাড়া কিছু বন্ধু শ্রীশচন্দ্র হালদারকে চিঠি লেখেন, যেগুলো ছিন্ন পত্রাবলীতে একসাথে একত্রিত করে পুস্তক রূপে প্রকাশিত হয়েছে। 1920 সালে উনি যখন এই কবিতাগুলো অনুবাদ করে ইংরেজিতে ছাপালেন, তখন কিন্তু ছিন্ন পত্রাবলীর নাম দিয়েছিলেন গ্লিমসেস অফ বেঙ্গল, কারণ গ্রাম বাংলার বেশ কিছু চলচ্চিত্র আমরা এই চিঠিগুলোর মাধ্যমে পেয়ে থাকি। আমি এখানে আপনাদের সকলের কাছে একটু মনোযোগ ভিক্ষা করছি, কারণ সাধারণত আপনারা অনুষ্ঠানে রবীন্দ্রনাথের চিঠি শোনেন না, গান শোনেন, কবিতা শোনেন বা অন্যান্য অনেক কিছু শুনে থাকেন। যে
কবিগুরু কতটা রসিক ছিলেন, তার একটা কষ্টের কথা কিভাবে লিখছেন তার বন্ধু শ্রীশচন্দ্রকে, তার উপর এই কবিতাটি ছিন্নপত্রাবলী 7 নম্বর কবিতা। প্রায় মাসখানেক কাল দার্জিলিংয়ে কাটিয়ে এলাম। আপনার পত্র কলকাতায় আমার জন্য অপেক্ষা করছিল। আমি ফিরে এসে পেলাম। আপনাকে অনেক দিন ধরেই লিখি করছি, কিন্তু দৈব বিপাকে হয়ে ওঠেনি। না, এবার আমার ততটা দোষ ছিল না। আমি বেশ কিছুকাল কোমরের বাতের ব্যথায় শয্যাগত হয়ে পড়েছিলাম। এখনো পুরোপুরি সেরে উঠিনি, তবে হ্যাঁ, বিছানায় উঠে বসছি, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারিনি। আমার কোমর ছাড়া পৃথিবীর আর সমস্ত কিছু মঙ্গল। আমার স্ত্রী এবং কন্যা দার্জিলিংয়ে, আমি কলিকাতায় ঘরে বসিয়া বিরহ ভোগ করছি। কিন্তু বিরহের চেয়ে বাতের ব্যথাটাই অধিক গুরুতর মনে হচ্ছে। কবিরা যাই বলুন না কেন, বাতের কাছে বিরহ লাগে। কোমরে বাত হলে চন্দন ভঙ্গ লেপন করলে ব্যথা দ্বিগুণ বেড়ে ওঠে। চন্দ্রমাসালানি পূর্ণিমা যাবেনি সান্ত্বনার কারণ না হয়ে যন্ত্রণার কারণ হয়, এবং স্নিগ্ধ সম্মিলনকে বিভীষিকা বলে বোধ হয়। অথচ কবি কালিদাস থেকে রাজকৃষ্ণ রায় পর্যন্ত কেউই বাতের উপর এক ছত্র কবিতা লিখেননি। আমি লিখি। এই প্রসঙ্গে আমি আপনার কাছে একটি তত্ত্বের মীমাংসা জিজ্ঞাসা করি। বিরহের কষ্টই বা কেন কবিতার বিষয়, আর বাতের কষ্টই বা কেন কবিতার বিষয় নয়? কোমরটাকে আগে যত তুচ্ছ মনে হতো, এখন আর ততটা হয় না। হৃদয়ে ভেঙে গেলেও মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু কোমর ভেঙে গেলে মানুষ একেবারে কার। তখন প্রেমের আহ্বান, স্বদেশের আহ্বান, সারা বিশ্বের আহ্বান এলেও সে বিছানায় শুয়ে শুয়ে কোমরে তার তেল মালিশ করবে। কোমরে বাত না হলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সম্মুখ উপলব্ধি করা যায় না। আপনি কেতাবে পড়েছেন ঠিকই, কিন্তু তবুও আপনি জানেন না যে জননী বসুন্ধরা ক্রমাগতই আপনার মধ্যদেশ ধরে আকর্ষণ করিতেছে। কোমরে বাত হলে তার সেই মাতৃস্নেহের প্রবল টান সবিশেষ অনুভব করা যায়। অতএব শ্রীশবাবু, বন্ধুর দুর্দশা অবদান করে কোমরটাকে আর হেয় জ্ঞান করবেন না। কপাল ভাঙা সে তো রূপক মাত্র, কোমর ভাঙা অত্যন্ত সত্য, এবং সেই সত্য বর্তমানে আমি অনুভব করছি বলে আপনাকে আর চিঠি লিখতে পারছি না। আপনার পত্রে আপনি বাল্যবিবাহ সম্বন্ধে জানতে চেয়েছেন, পরে সেই বিষয়ে আলোচনা করা যাবে। এখন শুধু এইটুকু বলি, বাল্যবিবাহ যে ইচ্ছে করছে, কিন্তু কোমরে বাত যেন কার না হয়। ধন্যবাদ। जा
চমকি গম্ভীছে চেতনা দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি গম্ভীছে চেতনা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার তোমার হৃদয় বিহর বিপুল তরঙ্গে বিপুল তরঙ্গে हम तो सदा तुमको चाहते हैं हम तो सदा तुमको चाहते हैं तुम हमसे देखा खयाल किया तुम हमसे देखा खयाल किया जा जा रे अपने अंधेरा आजा जा रे अपने अंधेरा Thank you.
যে বাংলার দুই মহাপুরুষ স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ যে প্রতিষ্ঠানগুলি গড়ে তুলেছেন যা আজও বিশ্বজুড়ে বন্দিত, তার অর্থ সংগ্রহের জন্য প্রায় ভিক্ষে করেছে। এবং গুরুদেব তার বয়স 70-এর অধিক যখন, তখনও এই ফান্ড রেজিংয়ের জন্যে অনুষ্ঠান করে বেড়াচ্ছেন সারা ভারত জুড়ে। তেমনই একটি অভিনয় ছিল বিসর্জন নাটকে। এই বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ কখনো রঘুপতির ভূমিকায়, কখনো জয়সিংহের ভূমিকায়, দুটো ভূমিকাতেই আলাদা আলাদা অভিনয় করেছেন। তো সেদিনের অভিনয়ে তিনি হয়েছিলেন জয়সিংহ এবং দীনেন্দ্রনাথ ঠাকুর তিনি রঘুপতির ভূমিকায় ছিলেন, আর লেডি রানু ছিলেন অপর্ণা। তো সেই দৃশ্য নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, যখন জয়সিংহ সত্যিই কি সন্তানের রক্ত চাষ না করলে নিজে আত্মহত্যা করল। সেই দেখে রঘুপতি ভেঙে পড়ল। তার আগে পর্যন্ত রঘুপতি রাজরক্তের জন্যে মরিয়া হয়েছিল রাজাকে মারতে গেলে। তো সেই দৃশ্য দেখে রঘুপতি ভেঙে পড়ছে। এইটা ছিল দৃশ্যটা। এখন কি হয়েছে, জয়সিংহ ওরম করে মারা গেছেন, সত্যি কি রাজরক্ত চাষ না বলে পড়ে আছেন। এবার দীনু ঠাকুর হয়েছে রঘুপতি। দীনু ঠাকুর রবীন্দ্রনাথের বুকের উপর আছড়ে আছড়ে পড়ছে আর ভাবছেন হা জয়সিংহ হারি জয়সিংহ। রবীন্দ্রনাথের রীতিমতো কষ্ট হচ্ছে, কারণ রবীন্দ্রনাথের বডি ছিল হালকা আর দীনু ঠাকুর ছিলেন বেশ একটু ওজনদার। তো বারবার পড়াতে ওনার খুব লাগছিল। শেষকালে আর থাকতে না পেরে বলল, ওই দিনু ভুলে যাসনি আমি এখনো মরিনি। এবার আমরা তাহলে যে গানটা শুনবো, এইভাবেই আমাদের সুখে রেখো মহুয়া। হ্যাঁ, পূজা পর্যায়ের গান শ্রীমতী মহুয়া ঘোষ, সুখে আমায় রাখবে কেন। রাখো তোমার কোলে
একটি ছেলে বিএ পাস করেছে, তার আরও পড়ার ইচ্ছে, কিন্তু খুব দুস্থ ঘরের ছেলে, তাই জন্যে একটা জমিদারের অবস্থা হিসেবে চাকরি নিল। কিন্তু তার পড়াশোনার ইচ্ছে, তাই সেই জমিদারের লাইব্রেরিতে যে সমস্ত বই আসতো উনি না বলে নিয়ে যেতেন, পড়তেন। যা হয় অন্যান্য কর্মচারীদের চোখে সেটা ভালো লাগলো, জমিদারের কাছে নালিশ হয়েছে। জমিদার একজন ছেলেটিকে ডেকে পাঠালেন, নিয়ে বললেন, আপনি আপনার কাজ ঠিক মতো করেন না। আপনি আমাদের 7 পুরুষ ধরে লেখা হচ্ছে পিতা বানান কয় দীর্ঘই তো একা, আর আপনি লিখছেন কয় হস্যই তো একা। এটা কিন্তু কেউ মেনে নেবে না, আপনাকে আপনার চাকরি ছেড়ে দিতে হবে। তো ছেলেটিকে বিনয় করলে বললো যে দেখুন, আমি খুব দুস্থ ঘরের ছেলে, আমার এই চাকরিটা গেলে আমার মা আমি না খেয়ে মারা যাবো। বললো, আপনি না খেয়ে মারা যাবেন বলে আপনি ভুলভাল কাজ করবেন, সেটা আমি মেনে নেবো। বললো, ঠিক আছে, আপনি যা বলেছেন আমি সব মেনে নেবো, এরপরে কোনো বই নিয়ে যাবো না, আমাকে এবারের মতো মাফ করে দিন। তখন রবীন্দ্রনাথ বললেন, না, আপনার এই চাকরি থাকবে না, এরপরে কাল থেকে আপনি যাবেন আমার রথিকে পড়াবেন, আর এই যত বই আপনি নিয়ে গেছেন একটা বইও ফেরত দিতে হবে না। এছাড়া আমার লাইব্রেরিতে আপনি খুঁজে দেখবেন বিজ্ঞান বিষয়ক আরও কিছু বই যদি আপনার লাগে আপনি বলবেন, আমি আনিয়ে দেব। এরপর আপনি ছোটদের জন্য বিজ্ঞানের একটি বই লিখবেন। তো সেই জমিদার রবীন্দ্রনাথ, আর সেদিনের সেই বালক আর সেই মানুষটি হলেন জগদানন্দ রায়, যিনি পরবর্তীকালে ছোটদের জন্য বিজ্ঞানের বই লিখেছিলেন। এই ছিল গুরুদেবের বিস্তৃত চারণ ক্ষেত্র, মানে উনি যে কতভাবে আমাদের সমাজকে সেবা করে গেছেন তা বলে শেষ করা যায় না। সেই নিকেতন নিয়ে অনেক কথা আসতে পারে, এখন কথা থাক, আমরা একটু লেট রান করছি। আমরা এখন এটাই যে আজকের প্রথম ব্রহ্মসঙ্গীত হবে, পূর্ণা রায় চৌধুরী আপনাদের সামনে শোনাবেন মহাবিশ্বে মহাকাশে। Thank you.
এখন আমরা যে কটা গান শুনবো প্রেম পর্যায়ের গান। তা রবীন্দ্রনাথ কিভাবে দেখছেন দেখুন, আমরা তখন জানতাম যে বানপ্রস্থ মানে বৃদ্ধ বয়সে লোকে বানপ্রস্থে যায়, কিন্তু রবীন্দ্রনাথের হিসেবটা ছিল আলাদা। তিনি কি বলছেন, 50 বছরে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে কত ফুল ফোটে, গেয়ে মরে কোকিল পাখি, লতা পাতার অন্তরালে বড়ই সরস টাকা রাখি। চাঁপার শাকে চাঁদের আলো, সে সৃষ্টি কি কেবলই নিচে? এইসব কথা যারা বোঝে তারা 50 অনেক নিচে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। ঘরের মধ্যে বকাবকি, নানান লোকের নানা কথা, হাজার লোকে নজর পড়ে, একটুকু নাই বিরলতা। সময় অল্প, তাও ফুরায় অরসিকের আনাগোনায়। ঘণ্টা ধরে থাকেন তিনি স্বাস্থ্যসম্মত আলোচনায়। হতভাগ্য নবীন যুবা কাছেই থাকে বনের খোঁজে, ঘরের মধ্যে মুক্তি যে নেই এই কথা সে ভীষণ বোঝে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। আমরা সবাই নব্যযুগের সভ্য যুবা অনাচারী, মনুর স্বাস্থ্য সূত্রে দিয়ে নতুন বিধান করব জারি। বুড়ো থাকুন ঘরের কোণে, দেখুন বিষয়পত্র জমা, বারো ব্যস্ত থাকুন তিনি নিয়ে মামলা মকদ্দমা। ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে, রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন হতে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। আসুন একটা ভরা যৌবনের গান শুনি, মরিল মরি আমায়। শোনাবেন আজকের গৃহকর্ত্রী দশভূজা অনুসূয়া কর। Thank you.
গান গাইবার আগে আমার বলা উচিত, সেটা হচ্ছে যে গুরুদেবের গানের বিশেষত্ব, যেমন গুরুদেবের কবিতার বিশেষত্ব, ওনার নাটকীয়তা বা হাস্যরসের বিশেষত্ব তাপসদা বর্ণনা করলেন, যেভাবে উনি বিজ্ঞান গ্রন্থের ছোটদের জন্য কিভাবে তৈরি করা যায় তারও ওনার দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, সেটা তাপসদা সুন্দর একটি কাহিনী আমাদের বললেন। তেমনি আজকেও রবীন্দ্রনাথ এত বেশি সমসাময়িক এবং যারা এখনকার যারা শিল্পী তারা আর কিছু না করুক এখন রবীন্দ্রসঙ্গীতকে গিয়ে ফেলছে। এটা একটা কখনো ভাবনা চিন্তা করেছেন তারা কিন্তু উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য ক্রিয়েটার্স অফ দ্যাট এরা, মানে এই সময় পঞ্চকবি যারা বাকিরা ছিলেন বা ওই সমসাময়িক যারা গীতিকার বা কবি ছিলেন বা সুরকার ছিলেন, তাদের গান কিন্তু এইভাবে আজকের প্রজন্ম গাইছেন। সেটা দুর্ভাগ্যের বিষয় যে কবি কাজী নজরুল ইসলাম বা অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দীনেন্দ্রনাথ রায়, আরও মুকুন্দ দাস বা আরও ওই সময়কার যারা ছিলেন তাদের গান গাইছেন, কিন্তু রবীন্দ্রনাথের গান কেন গাইছেন? এইটা রহস্যটা এই কারণে যে এটা আমি আলোচনাটা একটা অদ্ভুত জায়গায় শুনেছিলাম। রাহুল দেব বর্মনের সঙ্গে যেমন আমার খুব ঘনিষ্ঠতা ছিল, সেই সময় উনি আমাকে অনেক কথা বলতেন। আমাকে বলেছিলেন যে ওনার পিতা শচীন দেব বর্মন একটা কথা বলেছিলেন ওনার যৌবন বসে, যে পঞ্চম একটা জিনিস জানবি, গুরুদেবকে সবাই বিশ্বকবি বলে মাথায় তুলে এত নোবেল পুরস্কার জয়ী করে এত কিছু করেছে, যদি এটা কখনো কেউ ভাবে না যে উনি কত বড় একজন কম্পোজার। এইটা কিন্তু ভীষণভাবে একটা ওনার এই কবি সত্তার আড়ালে লুকিয়ে গেছে। এবং কম্পোজার বড় কেন সেটাও এস.ডি. বর্মন নাকি পঞ্চমটাকে বলে গিয়েছিলেন যে সেই যুগে যারা গান কম্পোজ করতেন বাকি সবাই হারমোনিয়াম নিয়েই গান কম্পোজ করতেন, বলছে তুইও তো করিস আমিও করি হারমোনিয়াম নিয়ে গান কম্পোজ, কিন্তু সেই যুগে রবীন্দ্রনাথ কিন্তু পিয়ানোতে গান কম্পোজ করতেন। এতটাই দূরদর্শী ছিলেন যে ওনার গানের যে সার্বভৌমতা বা আধ্যাত্মিকতা রক্ষার জন্য উনি হয়তো পছন্দ করতেন না বেশি যন্ত্রানুষঙ্গ, যার জন্য এসরাজ, তানপুরা ইত্যাদি ধরনের যন্ত্রানুষঙ্গের সঙ্গেই তার গান সাধারণত হতো সেই সময়। কিন্তু গানটা উনি পিয়ানোয় কেন কম্পোজ করতেন, এটা একটু অদ্ভুত না? তার কারণ হচ্ছে যে উনি ওই আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছো বসে আমার কবিতা শুনি, ওই ভাবধারাতেই উনি কিন্তু পিয়ানোতে গানগুলো কেন কম্পোজ করতেন, সব গানেতে উনি যন্ত্রানুষঙ্গের স্পেস রেখেছিলেন এবং প্রত্যেকটা গানের যে প্রপার কর্ড হারমোনিগুলো এমনভাবে সেট করেছেন যে যেটা 100 বছর পরে যদি যুগের পরিবর্তন হয়, যদি নতুন নতুন যন্ত্রানুষঙ্গের ধারাও আসে, তারাও কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে তখনও সমসাময়িকভাবে ট্রিট করতে পারবে। এইভাবেই কিন্তু উনি গান কম্পোজ করেছিলেন। এই রহস্যটা কাউকে বলেননি। এই রহস্যটা কিন্তু শচীন দেব বর্মন মতো গুণী মানুষ তিনি আবিষ্কার করে তিনি তার পুত্রকে বলে গেছিলেন, এবং সেটা তা কোনোভাবে ভাগ্যক্রমে আমার কান অব্দি পৌঁছেছিল। যে আমাকে পঞ্চমদা ইভেন আমাকে বাজিয়ে দেখিয়েছিল যে কিরমভাবে উনি কর্ডের স্পেস রেখেছিলেন। এতটা রিসার্চ ওরা পিতা পুত্র করেছেন গুরুদেবের গান নিয়ে যে সেসব অনেক বড় আলোচনার বিষয়। এবং আমি একটা অনুষ্ঠানও করেছিলাম ইনফ্যাক্ট, যেটা যখন করোনা কাল চলছিল তখন টেগোর সোসাইটি অফ সিঙ্গাপুর তাদের জন্য আমি একটা অনলাইন প্রোগ্রামেতে এই ধরনের জিনিসগুলোকে অনলাইনে এক্সপ্লেন করেছিলাম যে কীভাবে গুরুদেব স্পেস রেখেছেন গানেতে, যে যাতে সেখানে আপনি ফিলার্স দিতে পারেন, আপনি কর্ড রাখতে পারেন, সব কিছু, অথচ সে গানটা কিন্তু তানপুরা দিয়েও গাওয়া যাবে। এইরকম কম্বিনেশন কিন্তু বাকিরা ভাবেন। তাদের গানে সিতার, সরোদ, ইসরাজ, আমাদের দেশি বাদ্যযন্ত্রগুলো না হলে সেই গানের কিন্তু রং ফুটে ওঠে না। কিন্তু গুরুদেবের গান সিতার, সরোদ, বাঁশি দিয়েও শুনতে পারবেন, শুধু তানপুরার সাথেও শুনতে পারবেন, হারমোনিয়াম বাজেও শুনতে পারবেন, আবার পুরো 100 পিস মিউজিশিয়ান দিয়েও শুনতে পারবেন। এটা কেন? তার রহস্যটা হচ্ছে যে উনি প্রত্যেকটা গান পিয়ানোতে বিলিতি নোটেশন পদ্ধতি ফলো করে একবার বিজ্ঞানসম্মতভাবে স্পেস রেখে গেছেন। সে কথাটা ওনার নোটেশনে কোথাও ব্যাখ্যা করা নেই।
কিন্তু এমনভাবে গানগুলো রাখা আছে যে অনায়াসে আছে যে কেউ সেখানে একটা যন্ত্রণা ছন্দ তৈরি করতে পারে, যার জন্য এত বেশি আমি ওই ধরনের কাজ অনেক করেছি আমার অনেক শিষ্যার জন্য বা অন্যান্যদের জন্য, বা এরকম কাজ এখন প্রচুর পরিমাণে হচ্ছে। এখন অরিজিৎ সিং, সুনীতি চৌহান বা শ্রেয়া ঘোষালও রবীন্দ্রসঙ্গীত গাইছেন, আমরা শুনছি, বিকজ উই স্পেসটা রেখেছি। সেই ভাবনা কারোর মাথায় আসেনি, তাই তিনি গুরুদেব। আমরা যে কেন আজকে তার পুজো করছি শুধু বিশ্বকবি বলে নয়, তার এই সত্তাটার উপর আমি একটু আলোকপাত করার জন্য কথাগুলো বললাম যে ওই রকম একটা কম্পোজার আমাদের ভারতবর্ষে জন্মায় না। এটা আমি বহু মানুষের সঙ্গে আলোচনা করে আমি খুঁজে পেয়েছি। সকলে বলেছেন যে উনি শুধু বিশ্বকবি নন, উনি বিশ্ব সুরকার। কারণ ওনার আমি আজকে যে গান গাইব সে গানও আপনার সুরের বৈচিত্র্যগুলো দেখবেন যে কীভাবে উনি গেছেন, আর কর্ডের সঙ্গে সঙ্গে তার যে চলন, এটা কোনো সাধারণ মানুষ এই গান মানে করতে পারে না। সেই সময় পঙ্কজ কুমার মল্লিক এই গান গেয়েছিলেন, আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি। আমি ওনার মতো করে গাইতে পারবো না, কিন্তু শোনাচ্ছি যাতে স্মৃতির দীপ জ্বালা
কবিতাটা ভারী অদ্ভুত, মানে বর্ষা বিদায় হচ্ছে, শরতের আহ্বান হচ্ছে, এরকম একটা সময় বর্ষা বিদায়, শরতের আহ্বান, এরকম একটা মুডকে ধরবার চেষ্টা করেছেন আমার কবিতায়। আর সুরের কথা কি বলবো, শুনুন। জানি জানি হলো যাবার জানি জানি হলো তবু পথিক থামো, তবু পথিক থামো, কিছুক্ষণ জানি জানি হলো যাওয়ার আয়োজন, জানি জানি হলো। শ্রাবণ বাড়ি ঝরা কানন বীথি ছায়ায় ভরা সুরি জলে ঝড় ঝরে জ্যোতি বনে ফুল ঝরা ক্রন্দন, জানি জানি হলো যাওয়ার আয়োজন, জানি জানি হলো। যখন বাদল শেষে পাখি পথে পথে উঠবে ডাকি ডাকি, যখন বাদল শেষে পাখি পথে পথে উঠবে ডাকি ডাকি, যখন শিউলি মনে মধুর স্তবে জাগবে শরৎ লক্ষ্মী জলে, শুভ্র আলো শঙ্খ রবে করবে ভারে মঙ্গল চন্দন, জানি হলো যাওয়ার আয়োজন, জানি জানি হলো তবু পথিক থামো, তবু পথিক থামো, কিছুক্ষণ জানি জানি হলো যাওয়ার আয়োজন, জানি জানি হলো। অপূর্ব স্বপ্নে ছিল মনে জাগার বেলা যাবার আগে শেষ কথাটি বলো বলো, স্বপ্নে ছিল মনে
সেভাবে জ্ঞাপন করার মতো একমাত্র আমি বলতে পারি যে অনসূয়া এবং গৌতম। কারণ ওরা যদি আজকে আমার পাশে এসে না দাঁড়াতো, আজকের এই অনুষ্ঠান আমার পক্ষে করা আমার পক্ষে সম্ভব হতো না। ওরা যদি এইভাবে একটা সাধু প্রস্তাব দিল যে আমাদের বাড়িতে একটা ঘরোয়াভাবে হলেও সূর্য জুয়েলারির ছাত্রছাত্রীদের নিয়ে একটা অনুষ্ঠান আমরা কেন করতে পারি না গুরুদেবকে সম্মান জানানো। সত্যি এটা এই উদ্যোগটা নিল বলেই আমরা সাহস করে এগোতে পারলাম। তারপর শঙ্কর গোপাল ওদের এতটা অ্যাসিস্ট্যান্স পেলাম, কারণ ওরা একটা সন্ধ্যাগুলো আমাদের জন্য দিয়েছে। যে ধরনের পেশাদারি শর্তের বিনিময়ে ওরা অনুষ্ঠান করে, সেই শর্তে কিন্তু ওরা আমাদের সঙ্গে অনুষ্ঠান করলো না। ওরা অনেক আমাদেরকে একটা নেহাত একটা কিছু দক্ষিণা হতে হয়, তাই দক্ষিণা দিয়েছি। কিন্তু সেটা দক্ষিণা বলে আমি মনে করি না, সেটা ওদের অনেক কিছু মনে পরিচয়। তাই ওরা এরকম একটা সামান্য শর্তেও আমাদের সঙ্গে কাজ করছে হাসি মুখে, এবং এত উচ্চ মানের কাজ করে গেল আজকে যা বলার না। তাপসদাকে শঙ্করের সাউন্ডটা নিয়ে বারবার বলার চেষ্টা হচ্ছে, ওটা রেজিস্ট্রেশন হয়নি বলে আমি বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু ওর এই সাউন্ডের যে মাহাত্ম, এই যে এত গম্ভীর এত সুন্দর রাউন্ড একটা, আজকে অদ্ভুত ভালো লাগছে। একদম মানে ভীষণ সুন্দর সাউন্ডটা হয়েছে, যে পরিবেশটাই অন্যরকম করে দিয়েছে। সাউন্ডের একটা বিরাট গুরুত্ব আছে, যে সেটা এতটাই ন্যূনতম মানে কিছু আমরা বোধহয় নিতেই পাই আমার মনে হয় এক সময়। তো এটা মানে কিছু বলে আর বোঝাতে পারবো না। ওর ওটা অন্য ধরনের মানুষ। আমি বম্বে শহরে অনেক যন্ত্রসঙ্গীত শিল্পীকে দেখেছি, তাদের মধ্যে আমি শ্রেষ্ঠতম মানুষ দেখেছি শঙ্কর নন্দী এবং গোপাল মল্লিককে। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, কেউ মনে করলে সেটা তার সংসার, কিন্তু এটা আমার মনের কথা। আর তাপসদাকে আমি আলাদাভাবে কি যে বলবো, আমার কোনো ভাষাই আসছে না, যে আমি ভাবতেই পারিনি যে উনি এইরকমভাবে আমাদেরকে সমৃদ্ধ করবেন এত নতুন নতুন কথা বলে। কারণ একটা অদ্ভুত সুন্দর কথা আমি বলছি, তাপসদা যেটা করে গেলেন আজকে, সেটা কিন্তু একটা খুব বৈচিত্র্যপূর্ণ ব্যাপার। কারণ রবীন্দ্রনাথের গান এমনি খুব ভারী, তার কবিতা, তার সুর সব কিছুই খুব খুব গুরুগম্ভীর ব্যাপার, ভাবগম্ভীর ব্যাপার। তার সাথে যদি আবার অ্যাঙ্কারিংও যদি একজন কেউ বলে তোমার এলো চুল বলে শুরু হয়ে যায়, তাহলে সে ভারী সমস্যার কথা। মানে সে মানে সেখান থেকে আর তখন আর আমরা হারিয়ে যাবো অরণ্যে, সেখান থেকে আর বেরোতে পারবো না। কিন্তু তাপসদা আমাদেরকে ওইখানেতে একটু রবীন্দ্রনাথের যে লাইটার অ্যাসপেক্টগুলো, বা যেগুলো তার একটু যেখানে আলো কম পড়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে আলোকপাত করে। আমি তো অনেক জায়গায় অনুষ্ঠান করি, আমি বিভিন্ন সঞ্চালনা দেখি। তাপসদার এই ভাবনাটা আমার খুব পছন্দ হয়েছে, যে গানটা যখন এত ভারী, তখন তার সাথে সঞ্চালনাটাও যদি ওরকম একটা ভারী, তাহলে তো হচ্ছে মানুষ তো সেই মানে ভয় একটা কিছু প্রস্টেটের সমস্যার মধ্যে উঠে যেতে বাধ্য হবে আর কি। মানে আজ দেখো যে এক্সিটে প্রচণ্ড ভিড়, মানে এরকম হয়ে যাবে ঘটনা আর কি। তো সেইটা কিন্তু আজকের তাপসদা কিন্তু একটা রাস্তা দেখিয়ে দিয়ে গেলেন, যে আমরা এরকম ধরনের বৈচিত্র্যপূর্ণ অ্যাঙ্কারিং দিয়ে আমরা কিন্তু গানটা যখন হেভি একটা আসছে, তাকে আমরা সেই জায়গাটা করে দিতে পারি। সবসময় একটা ভারী গানের আগে একটা ভারী অ্যাঙ্কারিং হবে এমন কিন্তু নয়, তাতে মানুষ একটা রিলিফ পায়, একটা রিলিফ দিতে হবে। সেই রিলিফটা উনি আজকে আমাকে দিয়েছেন, এবং এমন এমন তথ্য দিয়েছেন যে তথ্যগুলো আমাদের কাজে লাগবে ভবিষ্যতে। আমাদের রেকর্ডও করেছে, আলোকিতা খুব যত্ন করে রেকর্ড করেছে, এটা আমাদের আর্কাইভ হয়ে থাকবে ইউটিউবে। এবং এরপর আমি বিশেষভাবে ধন্যবাদ দেবো আমাদের প্রোগ্রেস বুলেটের সমস্ত ছাত্রছাত্রীকে, যে যারা নির্দ্বিধায় সমস্ত রকম সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দেন সবসময়। এবং তাই জন্যই আজকের এই অনুষ্ঠানটা সম্ভবপর হতে পেরেছে। এই যে মোবাইলেতে আলোকিতা এত বড় অনুষ্ঠানটা রেকর্ড করতে চলেছিল, ওর কাঁধে ব্যথা, না 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 ওটার থেকেও বড় হাততালি আরেকজন পাবে। ওর কাঁধে ব্যথাটা হতো কি সাংঘাতিক, আমাকে রাত্রে আয়োডেক্স মালিশ করতে হয়েছিল। সেখান থেকে বিরাট রিলিফ দিয়েছে আমাদের এই সৃঞ্জয় তার স্ট্যান্ডটা দিয়ে। এটাকে বলে বোধ হয় আন্ডারস্ট্যান্ডিং, মানে স্ট্যান্ডটা আন্ডারে রয়েছে বলেই আজকে আমরা আইএনজি হতে পারছি। তো সৃঞ্জয়কে একটা বিরাট করে করতালি, ওর স্ট্যান্ডটা আমরা ইউজ করেছি আজকে। আর অনসূয়ার হারমোনিয়াম
আমাকে আজকে বাজাতে সাহায্য করেছে, এত সুন্দর করে আমাকে আর বয়ে বয়ে আনতে হয়নি, ওটা নিচে গাড়িতেই রয়ে গেছে, উপরে তুলতে হয়নি একটা বিগড়িয়ে। আর সবাই আপনারা শ্রোতারা যারা দূর থেকে এসছেন তাদেরকে আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা। এভাবেই পাশে থাকুন, অনুষ্ঠানকে সফল করুন। শুভরাত্রি।